আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্যাংকিং বিষয়ক একটি অত্যন্ত জনপ্রিয় টপিক, ক্যামেলস রেটিং, আ টুল টু মেজার দ্য স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস অফ ব্যাংকস। এই চমৎকার টপিকটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই টপিকটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত সকল ব্যাংকার বন্ধুদের জন্য, বিশেষ করে যারা ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার্থী এবং যারা প্রমোশন প্রত্যাশী তাদের জন্য, এবং একই সাথে বিজনেস ডিসিপ্লিনে পড়াশোনা করা ছাত্র এবং শিক্ষক বন্ধুদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত উপকৃত হবে বা উপকারী হবে বলে আমি বিশ্বাস করি। আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য এবং ভিডিওটি ফুল স্ক্রিন মোডে দেখার জন্য অনুরোধ করছি। আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা ক্যামেলস রেটিং সম্পর্কে একটি বিশদ ধারণা পাবেন। সো ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, শুরুতেই আপনাকে আপনার মাথা একটা অন্যদিকে ঘুরিয়ে নিতে বলছি। সেটা হচ্ছে, আপনি একটু চিন্তা করেন, ধরেন আপনি একটি ব্যাংকে বা একটি আর্থিক প্রতিষ্ঠানে আপনি 1 কোটি টাকা আমানত হিসেবে রাখতে চাচ্ছেন, অথবা আপনি ধরেন আপনি একটি ব্যাংকের 1000 শেয়ার কিনতে চাচ্ছেন। তখন আপনি কি করেন বা কি করবেন? আপনি কি লটারির মাধ্যমে ব্যাংক চুজ করবেন? নিশ্চয়ই আপনি লটারির মাধ্যমে ব্যাংক চুজ করবেন না। আপনি হয়তো আপনার পরিচিত জন যারা আছে তাদের সাথে হয়তো আপনি শেয়ার করতে পারেন, বা আপনি তাদের কাছ থেকে সুপারিশ চাইতে পারেন যে কোন ব্যাংকে বা কোন আর্থিক প্রতিষ্ঠানে টাকা রাখলে ভালো হবে। এর পাশাপাশি আপনি নিজেও কিন্তু একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে কিছু ইন্ডিকেটর বা কিছু বিষয়ের উপর ভিত্তি করে মূল্যায়ন করবেন। আপনি নিশ্চয়ই লটারির মাধ্যমে আপনি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সিলেক্ট করবেন না। আপনি নিশ্চয়ই আপনার নিজস্ব চিন্তা ভাবনায় অথবা আপনার পরিচিত জন যাদের কাছ থেকে আপনি রেকমেন্ডেশন চাইবেন, তারাও নিশ্চয়ই আপনাকে একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যখন টাকা রাখার জন্য বা বিনিয়োগ করার জন্য সুপারিশ করবে, তারাও নিশ্চয়ই কিন্তু একটি ব্যাংকের শক্তি এবং দুর্বলতা এই বিষয়গুলো কিছু সূচকের উপর ভিত্তি করে মূল্যায়ন করে থাকে। সেই মূল্যায়ন করার পরেই কিন্তু আপনাকে তারা একটি ব্যাংক বা একটি আর্থিক প্রতিষ্ঠান সাজেস্ট করবে। একইভাবে আপনিও কিন্তু বেশ কিছু সূচক বা ইন্ডিকেটর বিবেচনা করেই কিন্তু আপনি একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে মূল্যায়ন করে থাকেন। তো এখন যদি আপনি একজন বিনিয়োগকারী বা প্রত্যাশিত বিনিয়োগকারী বা প্রত্যাশিত আমানতকারী হয়ে থাকেন, আপনি একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে কোন কোন বিষয় বা কোন কোন সূচকের উপর মূল্যায়ন করবেন আপনি একটু চিন্তা করেন। আর পাশাপাশি আমি আমার মতো করে আপনি যে যে বিষয়গুলো চিন্তা করতে পারেন সেই বিষয়গুলো একটু আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে, প্রথমত আপনি আপনার টাকা রাখার জন্য কিংবা ব্যাংকের শেয়ার কেনার জন্য আপনি একটি ব্যাংকের আর্থিক সক্ষমতা কিংবা একটি ব্যাংকের পারফরম্যান্স এবং প্রকৃত আর্থিক পরিস্থিতির চিত্র বিশ্লেষণ করার জন্য আপনি নিশ্চয়ই কিছু মানদণ্ড বা নির্দিষ্ট কিছু সূচক এর ব্যবহার করতে পারেন। এবং সেই সূচক বা মানদণ্ডগুলো হচ্ছে, আমি আমার ব্যাংকিং অভিজ্ঞতা, আমি আমার পড়াশোনা এবং আমার রিসার্চ থেকে আমি প্রায় 35টির মতো সূচক আপনাকে সাজেস্ট করতে পারি, যে 35টি সূচকের উপর বেস করে আপনি একটি ব্যাংক বা একটি আর্থিক প্রতিষ্ঠানকে মূল্যায়ন করতে পারেন। এই সূচকের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। আমি সাধারণত মেজরলি বা গ্রসলি 35টির মতো সূচক আপনাদের সামনে তুলে ধরছি। এই 35টি ইন্ডিকেটর বা সূচকের উপর ভিত্তি করে আপনি একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে মূল্যায়ন বা রেটিং করতে পারেন। তো আপনি আপনার মতো করে চিন্তা করেন যে আপনি যদি একটি ব্যাংকে 1 কোটি টাকার আমানত রাখতে চান, তাহলে আপনি কি চিন্তা করে রাখবেন? আপনি প্রথমেই বলেছি আপনি নিশ্চয়ই লটারির মাধ্যমে ব্যাংক সিলেক্ট করবেন না, অথবা আপনি যে কোনো ব্যাংকেই হয়তো টাকা রাখবেন। আপনি টাকা রাখার আগে অবশ্যই অনেক কিছু চিন্তা করবেন, চিন্তা করেই আপনি আপনার পছন্দের ব্যাংকটি চয়েস করবেন। তো আপনি কী কী বিষয় চিন্তা করতে পারেন সেটি হচ্ছে যে, প্রথমত আপনি সংশ্লিষ্ট ব্যাংকটির সেবার মান এবং সেবার সময় চিন্তা করতে পারেন। আমরা এমনটাও শুনেছি যে কোনো কাস্টমার একটি ব্যাংকে টাকা জমা দিতে গেছেন, কিন্তু সকালবেলা টাকা নিয়ে জমা দিতে গেছেন, টাকা ব্যাংকে পরিচিত অফিসারের কাছে রেখে চলে গেছেন, দুপুরবেলা লাঞ্চের পরে এসেও দেখেন তার টাকা এখনও অ্যাকাউন্টে জমা হয়নি বা টাকা এখনও সংশ্লিষ্ট ক্যাশ অফিসার গুনে নেই।
তো আপনার অভিজ্ঞতা যদি এমন কোনো ব্যাংক থেকে থাকে, নিশ্চয়ই আপনি ওই ব্যাংকটি সম্পর্কে হয়তো দ্বিতীয়বার চিন্তা করবেন যে ওই প্রতিষ্ঠানে আপনি টাকা রাখবেন কি রাখবেন না। একইভাবে আপনি এটাও চিন্তা করতে পারেন যে যে ব্যাংকে আপনি টাকা রাখতে চাচ্ছেন সে ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগের পরিমাণ কীরকম, কিংবা ওই ব্যাংক কর্তৃক গ্রাহককে হয়রানির সংখ্যা কীরকম। এই তথ্যটি আপনি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে পেতে পারেন। তারপরে ব্যাংকের ম্যানেজমেন্ট বোর্ড কীরকম, ম্যানেজমেন্ট কি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে কিনা, এই ব্যাংকের মধ্যে কর্পোরেট সুশাসন আছে কিনা, এই বিষয়গুলো আপনি চিন্তা করতে পারেন। তারপরে অনেক কাস্টমারই কিন্তু এই বিষয়টি চিন্তা করে ব্যাংকে যখন সে টাকা রাখে, ব্যাংকটি কি সরকারি ব্যাংক নাকি বেসরকারি ব্যাংক, ব্যাংকটি কি বড় ব্যাংক নাকি ব্যাংকটি কি ছোট ব্যাংক, এই বিষয়গুলো কিন্তু অনেক কাস্টমারই চিন্তা করে। এরপর আপনি আরও যে বিষয়গুলো চিন্তা করে আপনি আপনার পছন্দের ব্যাংক সিলেক্ট করতে পারেন, সেটা হচ্ছে অনেকে এটাও ভাবেন যে ব্যাংকটি কি নতুন ব্যাংক নাকি পুরনো ব্যাংক। আবার কেউ কেউ চিন্তা করেন ব্যাংকটি কি শরিয়া ভিত্তিক ব্যাংক নাকি ব্যাংকটি সুদী ব্যাংক। এই বিষয়গুলো চিন্তা করে আপনি একই সাথে একটি ব্যাংক কত বড় ব্যাংক বা একটি ব্যাংকের ব্যবসার পরিসর জানার জন্য আপনি ব্যাংকের আমানত এবং ঋণের পরিমাণ কত টাকা, কত লাখ কোটি টাকা বা কত হাজার কোটি টাকা তাদের আমানত আছে বা দেশে ঋণ বিতরণ করা আছে, এই ইন্ডিকেটর দিয়েও কিন্তু আপনি একটি ব্যাংকের এক্সপোজার চিন্তা করতে পারেন। ব্যাংকটি কত বড় পরিসরের ব্যাংক বা কত ছোট ব্যাংক, এই বিষয়গুলো আপনি চিন্তা করতে পারেন। তারপর আপনি যদি আরেকটু সচেতন ইনভেস্টর বা সচেতন কাস্টমার হয়ে থাকেন, আপনি হয়তো ব্যাংকের মূলধনের বেসটাও চিন্তা করে দেখতে পারেন। তার মূলধন কি পর্যাপ্ত পরিমাণ আছে কিনা, অর্থাৎ রেগুলেটর কর্তৃক যাচিত বা বেসেল 3 স্ট্যান্ডার্ড অনুসারে তার ক্যাপিটাল এডিকুয়েট কিনা বা তার ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও কত, এই বিষয়গুলো কিন্তু আপনি চিন্তা করতে পারেন। তারপর তার সম্পদের কোয়ালিটি বা মান কীরকম, অর্থাৎ এই ব্যাংকের ঋণের পরিমাণ কত এবং সেই ঋণের বিপরীতে তার খেলাপি ঋণ কত এবং খেলাপি ঋণের শতকরা হার কত, এই বিষয়গুলো আপনি মূল্যায়ন করতে পারেন। তারপর আরও যে ইন্ডিকেটর আপনি মূল্যায়ন আনতে পারেন তা হচ্ছে সংশ্লিষ্ট ব্যাংকটির কতটি শাখা আছে এবং প্রত্যেকটি শাখার অর্থাৎ শাখা প্রতি তার পরিচালন মুনাফা কত টাকা, এই বিষয়টি দিয়েও কিন্তু একটি ব্যাংকের আপনি শক্তি বা অবস্থান মূল্যায়ন করতে পারেন। তারপরে লোকসানি শাখার সংখ্যা, একটি ব্যাংকের হয়তো 300 শাখা আছে, এই 300 শাখার মধ্যে প্রফিট মেকিং শাখার সংখ্যা কত এবং লোকসানি শাখার সংখ্যা কত, এই বিষয়টি আপনি মূল্যায়ন করতে পারেন। কারণ এমনও হতে পারে যে দেখা গেছে 300টি শাখার মধ্যে হয়তো 250 শাখায় প্রফিট করছে, কিন্তু বাকি 50টি শাখা লোকসান করার কারণে ব্যাংকের কম্বাইন্ড বা গ্রস প্রফিট নাও হতে পারে, সেটা কিন্তু ব্যাংকের কিন্তু নেট লসও হয়ে যেতে পারে। সেই কারণে আপনি লস মেকিং ব্রাঞ্চের সংখ্যা দিয়েও এবং প্রফিট মেকিং ব্রাঞ্চের সংখ্যা দিয়ে এবং আলটিমেটলি ব্যাংকটি কি প্রফিটে আছে নাকি লসে আছে, এই বিষয়টি দিয়েও কিন্তু আপনি একটি ব্যাংককে মূল্যায়ন করতে পারেন। তারপরে আপনি যদি কৃষকদের স্বার্থ চিন্তা করেন, আপনি এভাবে মূল্যায়ন করতে পারেন যে এই ব্যাংকটির কৃষি ঋণের লক্ষ্যমাত্রা গত কয়েক বছর বা গত বছর কত ছিল এবং তার বিপরীতে তার অর্জন বা অ্যাচিভমেন্টটা কত পার্সেন্ট ছিল, সেটা দিয়েও আপনি ব্যাংকের একটা অবস্থান পেতে পারেন। তারপরে আপনি যদি পরিবেশবাদী হয়ে থাকেন, আপনি নিশ্চয়ই মূল্যায়ন করবেন যে ব্যাংকটি কি গ্রিন ব্যাংকিং কার্যক্রমে ব্যাংকের অংশগ্রহণ আছে কি না, বা থাকলে সেটার এক্সপোজার কীরকম। আবার আপনি যদি একটু মানবিক ব্যক্তিত্ব হয়ে থাকেন, তাহলে আপনি হয়তো এটাও চিন্তা করতে পারেন যে ব্যাংকটি মানবিক কিনা, ব্যাংকটির সিএসআর অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কার্যক্রমে ব্যাংকটির অংশগ্রহণ আছে কিনা, এগুলো দিয়েও আপনি আপনার ব্যাংকটিকে মূল্যায়ন করতে পারেন। তারপর একটি ব্যাংক কত বড় ব্যাংক সেটি কিন্তু আপনি ব্যাংকের গ্রাহক সংখ্যা কিংবা ব্যাংকটির অ্যাকাউন্টের সংখ্যা দিয়েও কিন্তু আপনি একটা ব্যাংকের সাইজ আপনি কিন্তু মেজার করতে পারেন। আমরা অনেক ব্যাংককে পত্রপত্রিকায় গর্বের সাথে বলতে দেখি যে তার 10 লক্ষ গ্রাহক, তার 20 লক্ষ গ্রাহক, তার 1 কোটি গ্রাহক। তো এইভাবে গ্রাহক সংখ্যা কিংবা হিসাব সংখ্যা দিয়েও কিন্তু ব্যাংকটির এক্সপোজার বা সাইজ আপনি মেজার করতে পারেন। তারপর ব্যাংকটির নেটওয়ার্ক দিয়েও কিন্তু আপনি ব্যাংকটির সাথে আপনি ব্যাংকিং কার্যক্রম করবেন কিনা বা ব্যাংকটি আপনার পছন্দের ব্যাংক কিনা, আপনি এভাবে কিন্তু মূল্যায়ন করতে পারেন। কারণ একটি ব্যাংকের যত বেশি
শাখা উপশাখা কিংবা এজেন্ট আউটলেট থাকবে, এটিএম, সিডিএম বা সিআরএম থাকবে, ততই কিন্তু আপনি আপনার লেনদেন ততই সহজ হবে। এবং তার নেটওয়ার্ক যেহেতু বিস্তৃত, আপনার ক্লায়েন্ট কিংবা আপনার সকলেরই কিন্তু লেনদেন করার জন্য কিন্তু একটি ব্যাংকের নেটওয়ার্ক কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। কারণ আপনি হয়তো যার সাথে লেনদেন করছেন, আপনি দেখছেন যে তার আপনার ব্যাংকে অ্যাকাউন্ট নেই। আবার যখন দেখবেন যে আপনার ব্যাংকটির নেটওয়ার্ক অনেক বেশি, শাখা অনেক বেশি, উপশাখা অনেক বেশি, তখন কিন্তু আপনি দেখবেন যে আপনিও যাদের সাথে লেনদেন করছেন তাদেরও হয়তো আপনার এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে। এবং দুজনের লেনদেন করার ক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট ব্যাংকের শাখা উপশাখার সংখ্যা আপনার জন্য খুব হেল্পফুল হয়। কারণ যে ব্যাংকের শাখা যত বেশি, এটিএম বেশি, তাদের সাথে কিন্তু লেনদেন করাটা আপনার জন্য সুখকর হবে। তারপর হচ্ছে যে আপনি যদি একজন ঋণ গ্রহীতা হতে চান বা কোনো ব্যাংক থেকে ঋণ উত্তোলন করতে চান, তখন কিন্তু ব্যাংকটির এডি রেশিও আপনাকে মূল্যায়ন করতে হবে। এডি রেশিও হচ্ছে যে ব্যাংকটি তার 100 টাকার আমানতের বিপরীতে কত টাকা লোন দিয়েছে, সেটি হচ্ছে তার এডি রেশিও। ব্যাংকের এডি রেশিও যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে কিন্তু হয়তো আপনাকে সে লোন দিতে পারবে না। সো আপনি যদি লোন নিতে চান তাহলে হয়তো আপনি এডি রেশিওটি বিবেচনায় নিতে পারেন। আবার আপনি যদি একজন বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই যে মূল্যায়ন করবেন যে ব্যাংকটির কর এবং লোনের প্রভিশন পরবর্তীতে ব্যাংকটির বার্ষিক নিট মুনাফা কত করেছে গত বছর বা এই পর্যন্ত, এই সংশ্লিষ্ট বছরের এই পর্যন্ত তার নিট মুনাফা কত, এগুলো দিয়েও কিন্তু আপনি একটা ব্যাংকের শক্তি এবং সাইজ মেজার করতে পারেন। তারপরে ঋণের বিপরীতে আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের নিয়ম মতে প্রত্যেকটি ব্যাংক ঋণের বিপরীতে তার প্রফিট থেকে একটি অংশ প্রভিশন হিসেবে সংরক্ষণ করতে হয়। এবং কিছু কিছু ব্যাংকের কিন্তু প্রভিশন ঘাটতিও আছে। তো আপনি যখন বিনিয়োগকারী হিসেবে একটা ব্যাংকের শেয়ার কিনতে চাইবেন বা ব্যাংকে বিনিয়োগ করতে চাইবেন, তখন আপনি এই বিষয়গুলো মূল্যায়ন করতে পারেন যে সংশ্লিষ্ট ব্যাংকটি তার যতটুকু প্রভিশন সংরক্ষণ করার কথা সেটা রাখতে পেরেছে কিনা, বা তার কি কোনো ঘাটতি আছে কিনা, বা ঘাটতি থাকলেও সেই ঘাটতির পরিমাণটা কীরকম বা কী সাইজের, এগুলো দিয়ে কিন্তু আপনি একটি ব্যাংকের শক্তি এবং দুর্বলতা আপনি মেজার করতে পারেন। আপনি যদি আরও একটু গভীরভাবে একটি ব্যাংকের রেটিং বা মূল্যায়ন করতে চান, আপনি এই ব্যাংকটির শেয়ারের ফেস ভ্যালু এবং বর্তমান মার্কেট ভ্যালু কত, এই বিষয়গুলো মূল্যায়ন করতে পারেন। একই সাথে ব্যাংকটির রিটার্ন অন অ্যাসেট বা সম্পদের বিপরীতে আয় কীরকম, এই বিষয়টি আপনি মূল্যায়ন করতে পারেন। তারপর হচ্ছে যে রিটার্ন অন ইকুইটি, অর্থাৎ শেয়ার হোল্ডারদের মালিকানার বিপরীতে ব্যাংকের আয় কী পরিমাণ, এই বিষয়টি মূল্যায়ন করা যায়। তারপর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য অথবা আর্নিং পার শেয়ার, অর্থাৎ শেয়ার প্রতি আয় বা আর্নিং কীরকম, এই বিষয়টি আপনি মূল্যায়ন করতে পারেন। পরবর্তীতে আপনি আরও যে বিষয়গুলো বিবেচনা করতে পারেন তা হচ্ছে পাবলিক পারসেপশন, অর্থাৎ ব্যাংকটি সম্পর্কে সাধারণ মানুষ বা সাধারণ আমানতকারীগণ বা সাধারণ বড়ুয়ারা আসলে কী চিন্তা করে, ব্যাংকটির পাবলিক ইমেজ তথা ব্যাংকটির ব্র্যান্ড ইমেজ কীরকম, এই বিষয়গুলো আপনারা অবশ্যই ভাবতে পারেন। কারণ আপনি যে ব্যাংকে টাকা রাখছেন আপনি নিশ্চয়ই আরও 5 জনকে জিজ্ঞেস করতে পারেন এবং 5 জন তাদের অভিজ্ঞতাটা আপনার সাথে শেয়ার করবে। সেটাই হচ্ছে যে ব্যাংকটির পাবলিক পজিশনিং বা পাবলিক ইমেজ বা ব্র্যান্ড ইমেজ। একই সাথে আপনি ব্যাংকের স্প্রেড, অর্থাৎ আমানত ও ঋণের সুদ হারের পার্থক্য, এই বিষয়টি বিবেচনায় নিতে পারেন। এটি বাংলাদেশ ব্যাংক বিবেচনা করে থাকে যখন তারা ব্যাংকের রেটিং করে থাকে। এই বিষয়টি দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার একটি ব্যাংক সে ঋণ দিচ্ছে কত % হারে এবং সে জনগণকে তাদের আমানতে কত % ইন্টারেস্ট বা সুদ দিচ্ছে। এই ব্যবধানটা বেশি হওয়ার অর্থ হচ্ছে যে ব্যাংক ঋণে বেশি ইন্টারেস্ট চার্জ করছে কিন্তু আমানতকারীদেরকে ইন্টারেস্ট কম দিচ্ছে। আবার যদি স্প্রেড কম থাকে তার মানে বুঝতে হবে যে ব্যাংকটির আমানতকারীকে যা দিচ্ছে ঋণ গ্রহীতাদের কাছ থেকে হয়তো খুব বেশি ইন্টারেস্ট নিচ্ছে না, কাছাকাছি বা গ্যাপটা খুব কম। তাহলে এই বিষয়টা আপনি পজিটিভ হিসেবে চিন্তা করতে পারেন। কিন্তু স্প্রেড যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে হয়তো আপনি চিন্তা করতে পারেন যে না, এই ব্যাংক আমানতকারীকে দিচ্ছে কম কিন্তু ঋণ গ্রহীতাদের কাছ থেকে নিচ্ছে বেশি। এটাও কিন্তু আপনার মনে সাইকোলজিক্যালি একটা ইফেক্ট ক্রিয়েট করতে পারে। তারপরে ব্যাংকগুলোর বাংলাদেশ ব্যাংকের সিআরআর এবং এসএলআর এই 2 খাতে কিন্তু তাদের মোট দায়ের একটা অংশ
ক্যাশ এবং বিভিন্ন সিকিউরিটি আকারে কিন্তু জমা রাখতে হয়। তো এই বিষয়গুলো দিয়েও কিন্তু একটা ব্যাংকের সক্ষমতা আপনি মেজার করতে পারেন। কারণ ব্যাংকগুলো যখন সিআরআর এসএলআর মেনটেন করতে পারে না, তার মানে তার বুঝতে হবে যে তার বাংলাদেশ ব্যাংকের সাথে তাদের যে কমপ্লায়েন্স সেটা হচ্ছে না, এবং তাদের হয়তো ক্যাশ ফ্লোটা কম। এই বিষয়গুলো আপনি কিন্তু মূল্যায়ন করে দেখতে পারেন। এরপরে একটি ব্যাংক যদি পপুলার হয়ে থাকে, একটি ব্যাংক যদি কমপ্লায়েন্ট হয়ে থাকে, একটি ব্যাংক যদি শক্তিশালী হয়ে থাকে, তার কিছু পুরস্কার এবং স্বীকৃতি সেটা স্থানীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে থাকবে। এই বিষয়গুলো আপনি মূল্যায়ন করতে পারেন। আপনি যদি আরও গভীরভাবে চিন্তা করতে চান যে একটি ব্যাংক সম্পর্কে তার কর্মীরা কি চিন্তা করে, তার কর্মীরা কি ব্যাংকটির ভূমিকাতে বা ব্যাংকটির বেতন, বোনাস, প্রমোশন এইসব বিষয়গুলো না কর্মীরা হ্যাপি আছে কিনা, তাহলে এই বিষয়টা আপনি মূল্যায়ন করতে পারেন। কারণ কর্মীরা হ্যাপি হলে আপনি এটা ভালো সেবা পাবেন, ভালো সার্ভিস পাবেন। এই বিষয়টা আপনার মাথায় নিয়ে আপনি একটি ব্যাংকে মূল্যায়ন করতে পারেন। বর্তমান সময়ে ব্যাংকগুলো খুব ভালো করে জানে যে বিজনেস করতে গেলে তার ফাইন্যান্সিয়াল পজিশন সেটা স্ট্রং করতে হবে, তার পাবলিক ইমেজ, তার মিডিয়া ইমেজ, তার রেগুলেটরের ইমেজ সবগুলোই পরিচ্ছন্ন এবং শক্তিশালী করতে হবে। এই জন্য ব্যাংকগুলো নিজেরাও নিজেদের রেটিং করে থাকে, নিজেরাও নিজেদেরকে পাবলিকের সামনে তাদের শক্তি বা তাদের অবস্থানটা তুলে ধরার চেষ্টা করে। এজন্য প্রতিটি ব্যাংকই তাদের নিজ নিজ উদ্যোগে বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত বিভিন্ন এক্সটার্নাল রেটিং এজেন্সি, যেটি বাংলাদেশ ব্যাংক বর্তমানে 3টি আন্তর্জাতিক এজেন্সিকে এবং 8টি দেশীয় এজেন্সিকে রেটিং করার জন্য স্বীকৃতি দিয়েছে। এবং এই এজেন্সিগুলোর মাধ্যমে প্রত্যেকটি ব্যাংক তাদের নিজেদের ক্রেডিট রেটিং করিয়ে থাকে, এবং সেই রেটিংগুলো তারা তাদের ওয়েবসাইটে পাবলিশ করে থাকে, যেটা সবার জন্য উন্মুক্ত। এবং আমানতকারী বলেন, ঋণ গ্রহীতা বলেন, বা ব্যাংকের বিনিয়োগকারী বলেন, কিংবা ব্যাংকের স্টেক হোল্ডার যারা, সবাই এই রেটিংগুলো থেকেও কিন্তু ব্যাংকের একটি অবস্থান সম্পর্কে তারা জানতে পারে। তাহলে এই রেটিং এজেন্সি আছে, আমি যেটা বলেছি, আন্তর্জাতিক 3টি এজেন্সি, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার, মুডিস, ফিচ, এবং দেশীয় 8টি অনুমোদিত এজেন্সি আছে, যেমন আর্গাস, আলফা, ক্রিসেল, ক্র্যাব, এরকম 8টি দেশীয় এজেন্সি দিয়েও ব্যাংকগুলো তাদের রেটিং করিয়ে থাকে, এবং সেই রেটিংগুলো তারা পাবলিকলি তাদের ওয়েবসাইটে সেটা প্রদর্শন করে থাকে। হ্যাঁ, তাহলে আমরা প্রথম দুইভাবে চিন্তা করলাম। একটা হচ্ছে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে বা সাধারণ গ্রাহক হিসেবে একটি ব্যাংক সম্পর্কে আপনার নিজস্ব চিন্তা ভাবনায় আপনি একটি ব্যাংককে মূল্যায়ন করছেন বা রেটিং করছেন। আবার ব্যাংকগুলো তাদের নিজেরা বিভিন্ন এজেন্সির মাধ্যমে রেটিং করাচ্ছে। এখন এখানে তৃতীয় আরেকটি পক্ষ, সেটি হচ্ছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে যে নিয়ন্ত্রক সংস্থা নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ আমাদের দেশের জন্য এই নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকও প্রত্যেকটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে তাদের শক্তি এবং তাদের দুর্বলতা মেজার করার উপলক্ষে এবং তাদেরকে বিভিন্ন কারেক্টিভ ডিরেকশন দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকও প্রত্যেকটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের হাফ ইয়ারলি রেটিং করে থাকে। এবং এই রেটিংটি পপুলারলি ক্রেডিট রেটিং ক্যামেলস রেটিং নামে পরিচিত। সো আমরা এখন ক্যামেলস রেটিংয়ের আলোচনায় যাওয়ার আগে আমরা জানি যে রেটিং বলতে আসলে তাহলে কী মিন করে, বা রেটিং জিনিসটা আসলে কী। রেটিং ইজ আ ক্লাসিফিকেশন অর র্যাঙ্কিং অর গ্রেডিং of someone or something based on a comparative assessment of their quality, standard or performance. হ্যাঁ, অর্থাৎ রেটিং মানে আর কিছু না। রেটিং মানে হচ্ছে যে আপনি আপনার যে ব্যাংক নিয়ে আপনি স্টাডি করতে চাচ্ছেন, ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে আপনি একটি গ্রেডে ফেলে দেওয়া, একটি ক্লাসে নিয়ে যাওয়া, বা একটি র্যাঙ্কিং করা। যে আমার বাংলাদেশে বর্তমানে 61টি তফসিলি ব্যাংক আছে, এবং আরও 33টির মতো আর্থিক প্রতিষ্ঠান আছে। এখন আপনি হয়তো 5টি ব্যাংক আপনার হয়তো এলাকায় আছে, যে 5টি ব্যাংকের আপনি হয়তো টাকা রাখার জন্য আপনার জন্য সুবিধা। এই 5টি ব্যাংকের মধ্যে আপনি কোন ব্যাংকে রাখবেন, তখন কিন্তু আপনি হয়তো একটা ব্যাংককে র্যাঙ্কিং করবেন। 5টা ব্যাংকের মধ্যে আপনি 1, 2, 3, 4, 5 এরকম র্যাঙ্কিং করতে পারেন। এই র্যাঙ্কিং করাটাই হচ্ছে, বা এরকম বিভিন্ন শ্রেণীতে ফেলে দেওয়া, ভালো বা অত্যন্ত ভালো বা মোটামুটি বা মন্দ, এরকম শ্রেণীকরণ করা। এই শ্রেণীকরণ করাটাই হচ্ছে মূলত রেটিং।
তাহলে এবার আসি আমরা ক্যামেলস রেটিং বলতে কি বুঝি। এটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পারফরমেন্স রেটিং করার আন্তর্জাতিকভাবে স্বীকৃত জনপ্রিয় ও সফল একটি পদ্ধতি হচ্ছে এই ক্যামেলস রেটিং। এটি ব্যাংক ও অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার অর্থাৎ আর্থিক স্বাস্থ্যের দ্যাট ইজ তার আর্থিক স্ট্রেংথ এবং উইকনেস এর মূলত দিক নির্দেশক। আর যদি আমরা ইনভেস্টোপিডিয়া যেভাবে ডিফাইন করেছে সেটা যদি একটু মডিফাই করে বলি, দ্য ক্যামেলস রেটিং ইজ এ রেকগনাইজড ইন্টারন্যাশনাল রেটিং সিস্টেম ওয়ার ইন দ্য রেগুলেটর্স, বাংলাদেশের জন্য সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, ইভ্যালুয়েট ওভারঅল পারফরমেন্স অফ দ্য ব্যাংকস অ্যান্ড নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড ডিটারমিন দেয়ার স্ট্রেংথস অ্যান্ড উইকনেস অন দ্য বেসিস অফ 6 ফ্যাক্টরস অর প্যারামিটার্স রিপ্রেজেন্টেড বাই ইটস অ্যাক্রোনিম। অর্থাৎ ক্যামেলস রেটিংয়ের মাধ্যমে বাংলাদেশের ব্যাংক এবং অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের যিনি রেগুলেটর অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওভারঅল পারফরমেন্স মূল্যায়ন করে তাদের শক্তি এবং দুর্বলতা আইডেন্টিফাই করে এবং সেটি 6টি ফ্যাক্টর বা 6টি প্যারামিটারের মাধ্যমে করে থাকে এবং এই 6টি ফ্যাক্টর বা প্যারামিটারের আদ্যক্ষর নিয়েই কিন্তু ক্যামেলস শব্দটি গঠিত। হ্যাঁ, আমরা এটাই বলেছি যে ইংরেজি 6টি শব্দের প্রথম অক্ষরের সমন্বয়েই ক্যামেলস শব্দটি গঠিত। তাহলে এই 6টি ফ্যাক্টর বা প্যারামিটার কি যেগুলা কম্বাইন করলে ক্যামেলস শব্দটি গঠিত হয়। ক্যামেলসের আমরা দেখতে পাচ্ছি এখানে 6টি লেটার আছে এবং এই 6টি লেটার হচ্ছে যে 6টি শব্দের আদ্যক্ষর বা ফার্স্ট লেটারগুলোর নিয়ে গঠিত। তাহলে সি দিয়ে বোঝাচ্ছে ক্যাপিটাল এডিকুয়েসি, অর্থাৎ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মূলধন পর্যাপ্ততা আছে কিনা, তারপরে তার অ্যাসেটের কোয়ালিটি কীরকম, অর্থাৎ তার সে যে মার্কেটে লেন্ডিং করে রেখেছে এখানে ক্লাসিফাইড কেমন বা ক্লাসিফাইডের পার্সেন্টেজ কীরকম, তারপরে এম ফর ম্যানেজমেন্ট ইফিসিয়েন্সি, ম্যানেজমেন্ট যারা আছে তারা কতটা দক্ষ, তারা কি ইন্ডিপেন্ডেন্টলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রান করার সামর্থ্য তাদের আছে কিনা, তারপরে ই ফর আর্নিংস, ব্যাংকের বিগত সময়গুলোর মানে আয় কীরকম ছিল, তারপর হচ্ছে লিকুইডিটি, এল ফর লিকুইডিটি অর্থাৎ তারল্য, অর্থাৎ ব্যাংকটি আপনি বড় অঙ্কের চেক নিয়ে গেলে সাথে সাথে সেটি পেমেন্ট করার ক্ষমতা রাখে কিনা, আপনি ব্যাংকে 500 কোটি টাকার আমানত রেখেছেন সেটি আপনি চাওয়া মাত্র ব্যাংক আপনাকে পরিশোধ করার মতো সামর্থ্য আছে কিনা, এটি হচ্ছে ব্যাংকের লিকুইডিটি বা তারল্য। তারপর লাস্ট ওয়ান হচ্ছে এস, অর্থাৎ সেন্সিটিভিটি টু মার্কেট রিস্কস, বাজার ঝুঁকির প্রতি সংবেদনশীলতা, অর্থাৎ যেটা আমরা সম্প্রতি দেখেছি যে সরকার ব্যাংকগুলোর লেন্ডিং এবং ডিপোজিট রেট নির্দিষ্ট করে দিয়েছে, যেটা আমরা অতীতে দেখি নাই। তো এরকম লেন্ডিং রেট 15-16% থেকে এক ধাপে আপনার 9% নিয়ে এসেছে এবং একই সাথে আমানতের রেট ম্যাক্সিমাম 6% সেট করে দেওয়া হয়েছে। তো এরকম লেন্ডিং এবং ডিপোজিট রেটগুলা কম বেশি হওয়ার কারণে ব্যাংকের প্রফিটে কিন্তু বিরাট বড় একটা ধাক্কা আসে। তো এই বিষয়গুলা ব্যাংক বা এই ঝুঁকিগুলোর প্রতি সংশ্লিষ্ট ব্যাংকটি কতটুকু সংবেদনশীল, এই ঝুঁকিগুলো সে হজম করার মতো তার শক্তি সামর্থ্য আছে কিনা। আবার কখনো কখনো দেখা গেছে কি একটি ব্যাংকের টপ 10 বড়োয়ার যদি ডিফল্ট করে তখন ব্যাংকের অবস্থান কোথায় যাবে, এই বিষয়গুলা মূল্যায়ন করে বাংলাদেশ ব্যাংক আমাদের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রেটিং করে থাকে বা গ্রেডিং করে থাকে। এই বিষয়গুলো বা এই প্যারামিটারগুলোর উপর ভিত্তি করে বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে রেটিং করে 5টি স্তরে ফেলে বা 5টি শ্রেণীতে ক্যাটাগরাইজ করে এবং তাদেরকে 5টি রেটিং স্কেল বা রেটিং স্কোর দিয়ে থাকে। সেটি হচ্ছে যে যাদের রেটিং স্কোর 1 হয় সেটা হচ্ছে সবচেয়ে ভালো, সেটা হচ্ছে স্ট্রং বা শক্তিশালী। যার রেটিং স্কেল 2 হয় তার সক্ষমতা হচ্ছে সন্তোষজনক বা স্যাটিসফ্যাক্টরি। যার রেটিং স্কেল হচ্ছে 3 তার সক্ষমতা হচ্ছে যে ফেয়ার বা ভালো। এর নিচে যারা 4 এবং 5 যাদের স্কোর হয় তাদের হচ্ছে যে 4 হলে মার্জিনাল বা মোটামুটি আর 5 হলে অসন্তোষজনক বা আনস্যাটিসফ্যাক্টরি। তাহলে আপনি নিজেই কিন্তু যদি একটি ব্যাংকের বা একটি আর্থিক প্রতিষ্ঠানের এই ক্যামেলস রেটিং সম্পর্কে আপনি যদি ধারণা রাখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারছেন যে রেগুলেটর
কোন ব্যাংককে কোন দৃষ্টিতে দেখছে, রেগুলেটর কোন ব্যাংকটিকে স্ট্রং বলছে, কোন ব্যাংকটিকে স্যাটিসফ্যাক্টরি বলছে, কোন ব্যাংকটিকে ফেয়ার, কোনটি মার্জিনাল, কোনটি আনস্যাটিসফ্যাক্টরি। তাহলে রেগুলেটর যাকে আনস্যাটিসফ্যাক্টরি বলবে নিশ্চয়ই আপনি ওখানে বিনিয়োগ করতে চিন্তা করবেন, রেগুলেটর যাকে মার্জিনাল বলছে নিশ্চয়ই আপনি ওখানে বিনিয়োগ করতে চিন্তা করবেন। তো এটাই স্বাভাবিক। তো এই জন্য আপনি আপনার মতো করে একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে মূল্যায়ন করছেন। আবার একইভাবে আপনি যখন দেখবেন যে রেগুলেটর তাদেরকে কোন ব্যাংকে কোন দৃষ্টিতে দেখছে বা রেগুলেটরের দৃষ্টিতে তার ভ্যালু কি বা তার অবস্থানটা কি, সেটাও কিন্তু আপনি বিবেচনায় নিতে পারেন। এখন হাউ অফেন ইজ ক্যামেলস রেটিং ডান, ক্যামেলস রেটিং আসলে কখন করা হয় বা কি কত সময় পর পর করা হয়। আমরা আগের আলোচনাতে অলরেডি আমরা বলে ফেলেছি যে বাংলাদেশ ব্যাংক প্রতি 6 মাস পর পর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক অবস্থার উপর ভিত্তি করে এই রেটিং প্রকাশ করে। এখন তাহলে ক্যামেলস রেটিংটা আসলে কেন, আমরা আমাদের আলোচনার মধ্যে আমরা ইতিমধ্যে আমরা কিন্তু একটা ধারণা পেয়ে গেছি যে আসলে ক্যামেলস রেটিংটা কেন করা দরকার। আমরা আমাদের একেবারে প্রথম স্লাইডে আমরা দেখেছি যে ক্যামেলস রেটিং দিয়ে মূলত একটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে জানা যায়, তার আর্থিক অবস্থান বা প্রকৃত অবস্থাটা কি তার এ সম্পর্কে আপনার একটা ধারণা পাওয়া যায়। অর্থাৎ ক্যামেলস রেটিংয়ের মাধ্যমে আমানতকারী, বিনিয়োগকারী, ঋণ গ্রহীতা সহ সব স্টেক হোল্ডার যারা আছেন তারা সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারে। অর্থাৎ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের শক্তি, দুর্বলতা সম্পর্কে তাদের মধ্যে একটি ধারণা তৈরি হয়। এই পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সমস্যা সংকুল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহকে চিহ্নিত করে এদের কার্যক্রম সততার সাথে পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ সমস্যা সমাধানের বিভিন্ন পরামর্শ দেয়, অর্থাৎ বিভিন্ন কারেক্টিভ অ্যাকশন সাজেস্ট করে থাকে। ভিউয়ার আপনাদের জন্য এটাও বলে রাখি, বাংলাদেশ ব্যাংকে কিন্তু এই উদ্দেশ্যে অর্থাৎ প্রবলেম ব্যাংক মনিটরিং বিভাগও কিন্তু খোলা আছে। অর্থাৎ ক্যামেলস রেটিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক যেসব ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের একটা দুর্বল অবস্থা চিহ্নিত করবে, তখন বাংলাদেশ ব্যাংক কিন্তু এগুলোকে মনিটরিং টা বাড়িয়ে দেয় এবং সময়ের সময় ব্যাংকগুলোকে বিভিন্ন কারেক্টিভ অ্যাকশন সাজেস্ট করে থাকে। এখন তাহলে এই যে ক্যামেলস রেটিং যদি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের খারাপ হয় তাহলে কি? বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের রেগুলেটর হিসেবে তারা এই যে কষ্ট করে ক্যামেলস রেটিং করছে তার কি কোনো উদ্দেশ্য নেই? অবশ্যই উদ্দেশ্য আছে, কারণ রেগুলেটর হিসেবে বাংলাদেশ ব্যাংকও চায় তার পারফরমেন্সটা সরকারের কাছে ভালো থাকুক। বাংলাদেশ ব্যাংক যে দেশের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য কাজ করছে সেটা আসলে ডিপেন্ড করবে কিসের উপরে? ব্যাংকগুলোর আর্থিক অবস্থা যদি ভালো হয়, আর্থিক প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা যদি ভালো থাকে, সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের জন্য সুনাম যে হ্যাঁ, রেগুলেটর হিসেবে বাংলাদেশ ব্যাংক তার সঠিক ভূমিকা রাখছেন বা পর্যাপ্ত ভূমিকা রাখছেন। সেজন্য বাংলাদেশ ব্যাংকও চায় যে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা ভালো থাকুক। তো এই কারণে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের যদি ক্যামেলস রেটিং খারাপ হয় তাহলে নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক তাদেরকে ছেড়ে দেবে না, বাংলাদেশ ব্যাংকও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এবং সেই শাস্তিমূলক ব্যবস্থাগুলো কি হতে পারে? যে নতুন শাখা খোলার জন্য ব্যাংকগুলোকে আর অনুমতি দিবে না। যেসব ব্যাংকগুলোর ক্যামেলস রেটিং ভালো হয় বাংলাদেশ ব্যাংক তাদেরকেই নতুন শাখা খোলার অনুমতি দিয়ে থাকে, এবং ক্যামেলস রেটিং যাদের ভালো হয় তারা বছরে সর্বোচ্চ 12টি পর্যন্ত শাখা ওপেন করতে পারে। আর যাদের ক্যামেলস রেটিং খারাপ বাংলাদেশ ব্যাংক তাদেরকে সেটা অ্যালাউ করবে না। তো এই জন্য ব্যাংকগুলোও নিশ্চয়ই চায়, তাদের মধ্যে সেই চেষ্টা আছে যে তারা সবগুলো ইন্ডিকেটরে ইমপ্রুভমেন্ট করে বাংলাদেশ ব্যাংক থেকে যেন নতুন শাখা খোলার অনুমতি নিতে পারে। আবার দেখা গেছে কি ক্যামেলস রেটিং খারাপ হলে ব্যাংকগুলো তাদের পরিচালক মণ্ডলী এবং তাদের যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকে কিন্তু তাদের ডিজায়ার্ড ডিভিডেন্ড দিতে পারবে না। ব্যাংক হতে বা আর্থিক প্রতিষ্ঠান হতে চাচ্ছে যে তাদের শেয়ার হোল্ডারদেরকে 20% ডিভিডেন্ড দিতে, কিন্তু যেহেতু তাদের ক্যামেলস রেটিং ভালো না, বাংলাদেশ ব্যাংক হয়তো এই 20% ডিভিডেন্ড অ্যাপ্রুভ করবে না। তো এই জন্য ব্যাংকে যদি আর্থিক সূচকগুলো ভালো থাকে তাহলে কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তাদের পরিচালক বা তাদের যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকে ভালো পরিমাণে ডিভিডেন্ড দিতে পারে। আর যদি রেটিং খারাপ হয় তাহলে ডিভিডেন্ড দিতে পারে না বা কম দিতে হয়। আবার এখানে যে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কোনো ব্যাংকের ক্যামেলস রেটিং 3 বা তার বেশি হলে কিন্তু পর্যবেক্ষক নিয়োগ দেওয়ারও বিধান আছে। আমরা দেখেছি রেটিং 1 হচ্ছে সবচেয়ে ভালো, তারপরে 2, তারপরে 3, এরকম 5 পর্যন্ত রেটিং স্কোর হয়। তাহলে রেটিং স্কোর
3 বা তার বেশি হয়ে গেলে, অর্থাৎ 3, 4, 5 এই 3টি পর্যায়ে পড়ে গেলে কিন্তু সংশ্লিষ্ট ব্যাংকে পর্যবেক্ষক কিন্তু নিয়োগ দিতে পারবে বাংলাদেশ ব্যাংক। এবং পর্যবেক্ষক নিয়োগ দেওয়া মানে অবশ্যই ব্যাংকের পাবলিক ইমেজ কিন্তু খারাপ হয়ে যাবে। তো এই জন্য অবশ্যই ব্যাংকগুলো চাই ক্যামেলস রেটিং ভালো করুক বা ভালো থাকুক। আর যেই সকল ব্যাংকের ক্যামেলস রেটিং ভালো, তারা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিশেষ স্কিম থেকে, যেমন বিশ্ব ব্যাংকের আর্থিক খাত সহায়তা প্রকল্প হতে কিন্তু মানে কম সুদে ঋণ নিতে পারে। যেসব ব্যাংকের ক্যামেলস রেটিং খারাপ, তারা হচ্ছে দেখা গেছে ভালো ব্যাংকগুলোর চাইতে তাদের হয়তো 1% বা আধা শতাংশ সুদ বেশি দিতে হতে পারে। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে যে বড় কথা সেটা হচ্ছে যে ক্যামেলস রেটিং যদি খারাপ হয় এবং ছোট ছোট গ্রাহক বা ছোট ছোট আমানতকারী যারা আছেন, তারা হয়তো ক্যামেলস রেটিং নিয়ে অতটা ভাবেন না। কিন্তু বড় বড় কর্পোরেট গ্রাহক যারা আছেন, তারা কিন্তু অবশ্যই ক্যামেলস রেটিংকে মূল্যায়ন করে থাকেন। এই জন্য ক্যামেলস রেটিং যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু সেটি ব্যাংকের জন্য অনেক চ্যালেঞ্জ নিয়ে আসে। সেটা হচ্ছে যে তখন ব্যাংকের নতুন আমানত তারা সংগ্রহ করতে পারে না, কারণ হচ্ছে কাস্টমারদের আস্থা কমে যায় এবং বিদ্যমান আমানতগুলো কিন্তু তখন কাস্টমাররা উত্তোলন করে ফেলে। তো এই জন্য ব্যাংকের আমানত এবং গ্রাহক শূন্যতা তৈরি হওয়ার কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়। কারণ আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি বা জানি যে অনেক সরকারি যে ডিপার্টমেন্টগুলো আছে, যেমন পেট্রো বাংলা বা এই টাইপের বিএডিসি বলি, তারপরে পল্লী বিদ্যুৎ, ওয়াসা, তো এরকম সরকারি বিভিন্ন সংস্থা আছে যারা টাকা পয়সা ব্যাংকে রাখার জন্য কিন্তু তারা এই সকল রেটিংগুলো বিবেচনায় আনে। যখন দেখে যে ব্যাংকের আর্থিক অবস্থা খারাপ বা ব্যাংকের মার্কেট ইমেজ খারাপ হয়ে গেছে বা তাদের এইসব রেটিং খারাপ হয়ে গেছে, তখন কিন্তু তারা তাদের বড় বড় আমানতগুলো দ্রুততম সময়ে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে সরিয়ে ফেলতে পারে। তো এই কারণে অবশ্যই ব্যাংকগুলোর ক্যামেলস রেটিং ব্যাংকগুলো চেষ্টা করে ভালো রাখার জন্য এবং ভালো রাখতে চেষ্টা করা অবশ্যই উচিত। তাহলে ব্যাংকগুলোর জন্য অনেক চ্যালেঞ্জ চলে আসে কিন্তু। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে ক্যামেলস রেটিং সম্পর্কে একটি পরিপূর্ণ আইডিয়া পেয়েছেন। এরপরেও যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে, আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর প্যাশেন্ট অ্যান্ড অ্যাটেন্টিভ ওয়াচিং। Please stay tuned with Banker and Banking, and also please don't forget to like, comment, share and subscribe if you are benefited from this video. সো সবার জন্য দোয়া থাকলো, এই করোনাকালে সবাই ভালো থাকেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকেন। তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটি ব্যাংকিং বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সাথে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।